নিয়ে আমরা কথা বলবো আজকের সংবাদ সম্প্রসারণে। শুরু করতে চাই আজকে মানে আগুনের ঘটনার পর, এফা টাওয়ারে আগুনের ঘটনার পর আমরা গণপূর্ত মন্ত্রীকে বলতে শুনলাম জনাব রিয়াজউদ্দিন আহমেদ যে কাল থেকে 15 দিন পর্যন্ত যেসব অনুমোদনহীন ভবন আছে সেখানে অনুসন্ধান চালানো হবে এবং আজকে তিনি বলছিলেন যে যদি অনুমোদনহীন ভবন ভেঙে ফেলা হবে ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন প্রয়োজনে ভেঙে ফেলা হবে। আসলে আপনার কি মনে হয় যে যেই জরিপ কিছুদিন আগে তিনি সংসদে দিয়েছিলেন রাজুকের আওতাধীন 1528 বর্গ কিলোমিটার এলাকায় 2,04,106টি ভবনের জরিপের মধ্যে তিনি দেখেছেন যে 1,95,376টি ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা হয় নাই। এই যখন চিত্র তখন আসলে কি মনে হয়, মানে এই চিত্রটা কিন্তু তিনি সংসদে বলছিলেন, তখন কি আসলে এটি বাস্তবসম্মত মনে হয় যে ভেঙে ফেলা? এটা দেখেন এগুলি মানে একটা টোটাল এনার্কি চলছে আমাদের বিল্ডিং মানে বিল্ডিং সেক্টরে। এখানে শুধু বিল্ডিং কোড মানা হয়নি, মানে বিল্ডিং কোডের সাথে অনেকগুলি, একটা হলো বিল্ডিং এর নিয়ম কানুন যেগুলি এটা ভালোভাবে তৈরি করার জন্য যা নিয়ম মানা দরকার এটা মানে না। তারপরে তো এখন বেরোলো যে ফায়ার ফাইটিং কোনো ব্যবস্থাই নেই। তো এখন আমাদের একটা দুর্ভাগ্য হলো কি, কথা বেশি বলে আমরা কাজ কম করে। এখন যদি কতবারই বলছিলেন, আমি বলছি না, এটা গণপূর্ত মন্ত্রী সংসদে বলেছিলেন। তার মানে যে জরিপটি বলছেন সেটি হচ্ছে 1,528 বর্গ কিলোমিটার এলাকায়, রাজুকের 1,528 বর্গ কিলোমিটার এলাকায় 2,04,106টি ভবনের মধ্যে জরিপ করা হয়েছে এবং তার মধ্যে 1,95,376টি ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা হয় নাই, মানে ব্যত্যয় ঘটেছে আর কি। এখন এইটা উনি বলছেন ভেঙে ফেলবেন, বলা তো সহজ, ভেঙে ফেলাটা অত সহজ না। এটাকে এখন একটা মেকানিজম বের করতে হবে। অনেক টেকনোলজি আছে যে এর মধ্যেই এটাকে মানে এটাকে চেঞ্জ করা যায়, এটাকে উন্নত করা যায়, নতুন প্রযুক্তির মাধ্যমে এটার যে ভুল ত্রুটিগুলি আছে এগুলি সংশোধন করা যায়। ওইটা করাই বাস্তবসম্মত হবে। 2 লক্ষ বাড়ি ভেঙে ফেলবে, এটা আমার মনে হয় বাস্তবসম্মত হবে না। এবং এই কারণেই হয়তো বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে ব্যর্থ হয়, কারণ কাজটা করতে হবে বাস্তবসম্মতভাবে। এবং বাস্তবসম্মত দিকটা হলো যে বাড়িঘর যেগুলি হয়ে গেছে এগুলি তো রাজুকেরই অবহেলা, রাজুক সুপারভাইজ করে নাই। এবং পরিষ্কার এই কথা আমরা বহুবার লিখেছি করেছি যে রাজুক মানে দ্রুততম সময়ে নকশা অনুমোদন করে যে বাড়ি করে ফেলেন, কিন্তু কোনো সুপারভিশন করেন না। আজকে গণপূর্ত মন্ত্রীর কথায় কি মনে হচ্ছে যে আসলে রাজুকে একটা শৃঙ্খলা আসতে পারে? তিনি যেরকমটি বলছেন যে রিপোর্ট করতে হবে দৈনিক একটা প্রেসক্রাইব ফর্মে, এইটা বলা মুশকিল। আমি অজয় দাশগুপ্তকে স্বাগত জানাতে চাই। আমি আপনার নিশ্চয়ই প্রসঙ্গটি জানবো। অজয় দাশগুপ্ত আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ জনাব অজয় দাশগুপ্ত, আপনি আমাদের মধ্যে চলে এসেছেন। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা গণপূর্ত মন্ত্রীর যে বক্তব্য আজকে আমরা শুনলাম, ব্যবস্থা নেওয়ার কথা, অনুমোদনহীন ভবন, অগ্নি নিরাপত্তা নেই যেসব ভবনে ঝুঁকিপূর্ণ সেখানে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে তিনি বলছিলেন। এবং তিনি বলছিলেন যে রাজুকে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে যে আশ্বাস, তিনি বলছেন ভুল থেকে শিক্ষা নেওয়ার বিষয়টি, এবং ভুল থেকে শিক্ষা নিয়েই এবারে কাজ করা হবে, প্রেসক্রাইব ফর্মে রিপোর্ট করতে হবে প্রতিদিন, একটা ঢেলে সাজানোর প্রক্রিয়ার কথা তিনি বলছেন। মনে হয় কি যে রাজুকে আসলে শৃঙ্খলা আসবে? কারণ যেটি জনাব রিয়াজউদ্দিন আহমেদ বলছেন, আসলেই তো রাজুকে অনেক অনিয়মের অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে। রিয়াজ ভাইয়ের তো মোটামুটি 50 বছর বেশি অভিজ্ঞতা এদিকে আর কি, আমারও কাছাকাছি সময়। কাজে সমস্যা তো শুধু রাজুক বলা যাবে না, এটা ওই যে বলে না দিনে দিনে বাড়িতেছে না, এখন আপনি রাজুক তো একটা বিল্ডিং করা, প্ল্যান দেওয়া, তারপরে ধরেন এই রাজুক একজন বলছে যে আজকাল এই যে সব কনস্ট্রাকশনের সব রিয়েল এস্টেট কোম্পানি হয়ে গেছে, তাদের একটা দিক মানে সমস্যা জট তো বহু জায়গায় আর কি। একটা যেটা রিয়াজ ভাই বলছিলেন যে কয়টা ভাঙবেন, 2 লাখ ভাঙবেন, 1,95,000 ভেঙে, এটা তো একজনে বলছে, 2 লক্ষ
এটা তো একটা মন্ত্রী ভাষ্য, বলেছে। মানে আমি বলছি মন্ত্রীর ভাষ্য, কিন্তু এর ভাষ্যের বাইরে কি আছে আমরা কেউ জানি। অবশ্য আমি মানে একটা ব্যর্থ ঘটলেই ভেঙে ফেলবে বিষয়টা এমন না, তার অনেকগুলো ধাপ আছে নিশ্চয়ই তাই যে না? এটার পরে সেটা, কিন্তু আপনারা ভেঙে দেখেন যে ফেলা আমরা সেই চিত্রটাই একমাত্র বাস্তবসম্মত মনে হয়। সফলভাবে ভেঙেছি হচ্ছে আপনার র্যাঙ্কস র্যাঙ্কস ভবন। ভবন আর কি। এর বাইরে তো আর এখন বোধহয় ভেঙে বিজিএমএ ফেলা আর তেও কি। ভাঙবে। হ্যাঁ, ভাঙা হবে। বিজিএমএ ভাঙবে, আবার অনেকে বলছে যাচ্ছে এটা জনকল্যাণে কাজে লাগানো যায় কিনা, আন্ডারপাস পানির প্রবাহ করা যায়, এগুলো একটা বাংলাদেশে একটা ভবন অন্যায়ভাবে হোক, কিন্তু এর তো মানে প্রচুর বিনিয়োগ তো এই ভবনটার পেছনে থাকে। নিশ্চয়ই। আপনি এটার পেছনে রড সিমেন্ট থেকে শুরু করে আধুনিক ফিটিংস কত কিছু থাকে। আপনি এই সব সম্পত্তি ডিমোলিশ করে দেওয়ার মতো মানে আর্থিক সক্ষমতা বাংলাদেশের আছে। একটা তো ডিমোলিশ করার ক্যাপাসিটি, আর একটা হচ্ছে আপনি ডিমোলিশ করলেন রাতারাতি দেখা যাবে এটা ঢাকা শহরে 20 লাখ লোকের মাথা গোঁজার ঠাঁই নেই। আপনি কি চাইলেই পারবেন? কিন্তু সেটাই, একটা জায়গা থেকে ভাঙাটাও তো তো একটা খরচের বিষয় একটা আছে। একটা তো শুরু করতে হবে একটা জায়গা না, থেকে, যেখানে এটা হলো আপগ্রেডেশন অফ টেকনোলজি, এটা করতে হবে। জনাব রিয়াজুদ্দিন আহমেদ, এই শৃঙ্খলা ফিরবে কিনা, এই প্রসঙ্গটি তো রাজুকে শৃঙ্খলা ফিরবে কিনা এই বিষয়টিতে কথা বলতেই চাই। আর সাথে আমরা একটু যুক্ত করে নিতে চাই, আমি আসলে একটু কথা বলতে চাই যেটি আমরা আমাদের খবরে দেখছিলাম যে ডিএনসিসি এফআর টাওয়ারের পরপরই আগুন লাগলো ডিএনসিসি কাঁচা বাজারে, এবং আজকে আমরা শুনছি ব্যবসায়ীরা তারাও বলছেন এটি আসলে পরিকল্পিত ঘটনা, এটি নিছক দুর্ঘটনা নয়। আগে আমি 1 বছর আগে যখন 2 বছর দু আগে বছর যখন আগে। তখনও তারা এক কথাই আমি এই বলছিল। বিষয়টি নিয়ে কথা বলতে চাই। ডিএনসিসি কাঁচা ও সুপারমার্কেট বহুমুখী সমবায় সমিতির সভাপতি দিন মোহাম্মদ, তিনি আমাদের সঙ্গে টেলিফোনে আছেন। জনাব দিন মোহাম্মদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আপনার কাছ থেকে আসলে জানতে চাই, ব্যবসায়ীরা যে অভিযোগটি করছেন যে এই ঘটনাটি পরিকল্পিত, এমনটি কেন ব্যবসায়ীদের অভিযোগ? আপনার কি পর্যালোচনা বা কেন আসলে? তারা দেখুন, তারা যেটা বলতে চাচ্ছে এটা অরিজিনালি দেখেন হিসাব করে তারা বাহিরের লোক এই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে। তারা ব্যবসায়ী প্রকৃত কিনা এটাও সন্দেহ। ঘটনা হচ্ছে এখন আমাদের 2 বছর আগে আগুন লেগেছে। আমরা মনে করেন পথে বসা মানুষ। 2 বছর আগে আগুন লাগার পর আমাদের প্রয়াত মেয়র ছিল আনিসুল হক স্যার, উনি আমাদেরকে 1 থেকে 1.5 মাসের ভিতরে আমাদের তেরপাল এবং বাঁশ দিয়ে আমাদের মার্কেটটা করে দিতে, অস্থায়ীভাবে করে দিতে, আমরা ব্যবসা বাণিজ্য চালার জন্য। তারপর সে আবার এইটাও বলে গেছিল যে আমি 6 মাসের ভিতরে চেষ্টা করব স্থায়ীভাবে কিছু করে দেওয়া। দুর্ভাগ্যজনক তিনি মারা গেলেন। তারপর আমরা এইভাবেই চলে আসছি। 1 বছরের মাথায় দেখা যায় বা 1.5 বছরের মাথায় দেখা যায় আপনার বাস প্লাস তেরপাল বৃষ্টি ঝড় ছিঁড়ে গেছে, উড়ে গেছে, বাস ভেঙে গেছে। তারপর আমাদের ব্যবসায়ী যারা আছে, ব্যবসায়ীরা আমাকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সবাই বললো যে আমাদের মাথার উপরে তো এখন একটা ছায়া দিত। তো মাথার উপরে ছায়া দিতে গেলে এখন কি করতে পারি, আমরা মনে করেন ওই টিন লাগাই দিই। টিন লাগাই দিয়ে মনে করেন আমরা ব্যবসা বাণিজ্য চালু করলাম। এখন মাত্র আমরা দাঁড়াইছিলাম ঠিক মতো ব্যবসা করার জন্য, তাৎক্ষণিক আবার মনে করেন এভাবে আগুনটা লেগেছে। হ্যাঁ, আবার আগুন লেগেছে, কিন্তু এটিতে পরিকল্পিত কেন মনে হচ্ছে? ব্যবসায়ীরা বলছেন যেখানে ব্যবসা করতে দেবে না বলে এরকম, মানে এটির পেছনে কারণ কি? এটি কেন মনে না, করেন? এটা তো আমি আগে আপনাকে বললাম যে আমি এটা তাহলে বুঝিনি। পরিকল্পিত বলতে আমি বলতে পারবো না। আমাদের একটা তদন্ত কমিটি গঠন হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। আমরা সিটি কর্পোরেশনের আন্ডারে আসছি। আমাদের মনে করেন তাদেরকে ফলো করতে হয়, কিছু করতে গেলে তারাই করে দেয়, তারাই আমাদেরকে মনে করেন পরিচালনা করে। আমরা ব্যবসায়ীরা তাৎক্ষণিক পরিস্থিতি কোনো খারাপ হইলে ওইটা মোকাবেলা করি। এভাবে আমরা জি জনাব দিন এভাবে মোহাম্মদ, আমরা- তার মানে এটি আসলে ব্যবসায়ীদের একটা মানে বিচ্ছিন্ন তাদের ধারণা যেটি আসলে পরিকল্পিত হতে পারে, এটি আসলে আপনাদের সাংগঠনিক কোনো অবস্থান নয়। না, এটা আমাদের আচ্ছা, সাংগঠনিক কোনো অবস্থান নয়। স্পষ্ট। আর একটা বিষয় একটু জানতে চাই যে বহুতল ভবন করে দেওয়া, সেখানে স্থায়ীভাবে আপনি বলছিলেন যে স্থায়ী একটা ব্যবস্থা করে দেবার কথা বলেছিলেন মেয়র আনিসুল হক, সেখানে বহুতল ভবন করে দেবার বিষয়টি আছে, সেখানে ব্যবসায়ীরা বাধা দিয়েছেন, এরকম অভিযোগও আছে যে ব্যবসায়ীদের বাধার মুখে তাদের কাছ থেকে মামলাও হয়েছে, এ বিষয়ে মামলাও একটা আদালতে ঝুলছে এখনো। আসলে বহুতল ভবন হলে কি আপনাদের কোনো অসুবিধা আছে? না, বহুতল ভবন হলে আমাদের কোনো সমস্যা নাই। আমরা ব্যবসা করব, আমরা ব্যবসায়ী, আমরা যেভাবে সুন্দর হয় আমরা বসে যেন ব্যবসা করতে পারি এটা আমরাও চাচ্ছি।
তো এটা আগে একটা কোম্পানি ছিল মেট্রো নামে কোম্পানি, তার সাথে সিটি কর্পোরেশনের একটা চুক্তি ছিল। এটা আগের মেয়র বলতে আপনার ওই সাদেক হোসেন খোকা, ওনার আমলে একটা চুক্তি হইতে, ওটা মামলা চলতেছে, এইভাবেই চলতেছে। আমরা তো সিটি কর্পোরেশন নির্দেশে চলি, আমাদের যখন যেভাবে তারা চালায় আমরা এইভাবেই চলতেছি। জি, জনাব দিন মোহাম্মদ, মনে হয় স্পষ্ট। আর কোনো বিষয় আছে তার কাছ থেকে? এটার সমস্যাটা কি হয় এইসব ক্ষেত্রে, ধরেন মেয়র গিয়ে বলেছেন ওখানে যে এটা অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই, তো মার্কেটটার নামই তো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নামে, তো না থাকার দায়টা কার? ব্যক্তি হিসেবে না, প্রতিষ্ঠান হিসেবে তো সিটি কর্পোরেশনের, তাই না? এক, দুই হচ্ছে যে এই ধরনের, এই যে ঢাকা সিটি কর্পোরেশন, এই ধরনের বেশ কিছু মার্কেট আছে, প্রত্যেকটা একই ধরনের সমস্যা। প্রথম যাদেরকে দোকান ইজারা দেওয়া হয় বা লিজ দেওয়া হয় বা বরাদ্দ দেওয়া হয়, তারপরে 4-5 বার 6 বার হাত বদল হতে থাকে। আর আগুন লাগে বা এই ধরনের যখন কোনো ক্ষতি হয়, তখন যার মানে দোকান থাকে কাগজপত্র তার নামে না। এখন এইটা যদি 10 তলা 20 তলা বা 30 তলা ভবন হয়, ওই যে 30-40 বছর বা 50 বছর আগে যাদেরকে লিজ দিয়েছিল তারা হয়ে যাবে মালিক। এখন যারা 50 লাখ বা 10 লাখ বা 20 লাখ টাকা দিয়ে এই সেলামি দিয়ে দোকানের পজিশন কিনে নিয়েছে, তার কিন্তু এই নতুন করে বরাদ্দের সময় কোনো রাইট নেই। এগুলো বহু মানে জটিলতা হয়ে আছে। এবং আরো আমার মনে হয় আমরা জনাব দিন মোহাম্মদ সাথে যে চুক্তি হয়, এই চুক্তিতে এমনি একটা প্রাইভেট বাড়ি হলে দেখেন 50-50 হয়, অথবা বাড়ির ওনার যিনি উনি 60% পায়। 40-60 কিন্তু এই মার্কেটগুলি, এই সিটি কর্পোরেশনের মার্কেটগুলি 20% মানে সিটি কর্পোরেশন রেখে বাকিটা ডেভেলপার, এই জন্য মামলাও হয়েছে। জি, এই করাপশন তো মানে রন্ধে রন্ধে। আমাদের সাথে এখনো আছেন দিন মোহাম্মদ, তিনি আমাদের সঙ্গে টেলিফোনে এখনো আছেন। জনাব দিন মোহাম্মদ, এখন আপনাদের পরিকল্পনা কি বা আপনাদের সরকারের কাছ থেকে কি দাবি দেওয়া বা কিছু আছে? আমরা এখন এটাই চাচ্ছি যে আমরা দেখেন 1 মাস পর রোজা, 2 মাস পর ঈদ, আমরা এখন চাচ্ছি আমরা যে ক্ষতিগ্রস্ত মানুষ আছে, ব্যবসায়ী বৃন্দ সবাই, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সবাই, আমরা দ্রুত কিভাবে আমাদেরকে বসায়া দিতে পারে ব্যবসা পরিচালনা করার জন্য, এটাই আমাদের একমাত্র চাওয়া। মাননীয় প্রধানমন্ত্রী প্লাস বর্তমান নগরপিতা আতিকুর ইসলামের কাছে আমাদের এটাই চাওয়া। জি, ধন্যবাদ জনাব দিন মোহাম্মদ। জি, আপনারা কি ক্যাপিটাল সাপোর্ট চান সরকারের কাছ থেকে, আমরা নাকি শুধু বসার জায়গা চান? আমরা এখন প্রাথমিক অবস্থায় আমরা বসতে চাচ্ছি। আমরা বসে যদি খোলা আকাশের নিচেও বসে আমরা ব্যবসা করি, আমরা যদি ব্যবসা চালায় যেতে পারি, 2টা ডাল ভাত খেতে পারবো। এখন পর্যন্ত আমরা আগে বসার পরে যদি আমাদেরকে কেউ কোনো সহযোগিতা করে আমরা মাথা পেতে নিই। মানে তাদের দাবি হচ্ছে বসার একটা জায়গা। ধন্যবাদ জনাব দিন মোহাম্মদ, আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং সময় দিলেন, ধন্যবাদ। এখানেও আসলে দুর্নীতির বিষয় আসছে, বলছেন সবখানে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। যেটি আমি প্রশ্ন করছিলাম যে রাজুকের যে দুর্নীতির অভিযোগ আছে, রাজুকের ভিতরে যে অব্যবস্থাপনা আছে, সেটি কি দূর হবে বলে মনে হয়? গণপূর্ত মন্ত্রীর আজকের যে অবস্থান আমরা দেখলাম, ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা তিনি বলছেন। হ্যাঁ, এইরকম প্রতিশ্রুতি কিন্তু আমরা বহুবার শুনেছি আর কি। আমি একটা ঘটনা জানি, নামটাম কিছুই বলবো না, একটা মানে খুবই মানে অত্যাধুনিক সর্বাধুনিক হোটেল নির্মাণের সময়, এটা এরকম মানে আন্তর্জাতিক মানের হোটেল, তার উপরে কিন্তু নির্দিষ্ট মানের যা বরাদ এই ছিল, কতটা ফ্লোর করতে পারবে তার চেয়ে অনেক উপরে করেছে। এবং সেটা মানে একেবারেই মানে রাজনৈতিক হস্তক্ষেপে এটা অনুমোদন হয়েছে আর কি। এখন এই রাজনৈতিক, যদি গণপূর্তমন্ত্রী যে কথা বলছেন, এটা তো রাজনৈতিক অঙ্গীকার চাই, আমরা এটাই এক্সপেক্ট করি। মানুষ সুশাসন বলতে তো একটা কল্পিত বায়বীয় কিছু নেই, এটাই সুশাসন। যদি এনশিওর করতে পারেন ওয়েলকাম, দেশের মানুষ খুশি হবে। এবং এই ধরনের, আর যদি এইটাও কথার কথা হয় এবং 1-2 বছর পরে এই ধরনের আর একটা বিপর্যয়, এবং যেটা আশঙ্কা করে যে শুধু তার আগুন না, আগুনে তো একটা ভবন, যদি আপনি কোন হোটেলটির কথা বলছেন, নামটি কেন বলবেন না? সেখানে যদি আগে থেকে মানে তৎপর হওয়া যায়, বের করে যাক, এটা ওনার তো যিনি বললেন গণপূর্ত মন্ত্রণালয় বা রাজুক, তারাই বের করতে পারে এটা। এই যে তারা তো অভিযান চালানোর কথা বলছে। এফআর টাওয়ারেও তো 4টা ফ্লোর বেশি করেছে, এবং এরকম হাই রাইজ বিল্ডিং এ আমি শুনলাম যে প্রায় সবগুলি বিল্ডিং এ এরকম, আশেপাশের সবগুলো ভবনই বিল্ডিং কোড না সবাই এক্সট্রা মানে উপরের দিকে চলে গেছে।
কারণ গেলে সুবিধা, মালিককে বললো যে আমি তো আর কাজ করতে পারতেছি না, লস, আমার একটু 2টা ফ্লোর বাড়াই দিলে ভালো হয়, আপনাকেও 10 লাখ টাকা দেব। তো বলার পরে মালিকও একটু মানে এলিওর্ড হলো যে পাইলে মন্দ কি। তারপরে 2টা ফ্লোর করলো, ওখানে আইন কানুন কিছুই মানলো না। এবং কালকেই বনানীর আরেকটা বাড়ি, বসতি নামে একটা বাড়ি দেখছিলাম, ওইখানে কয়তলা পর্যন্ত লিফট আছে, তারপর হাইটে উঠতে হবে। কারণ তার উপরে আসলে অনুমোদন ছিল না বা না না, লিফট দেয় নাই। তারপরে আপনার একটা লিফট চলে আর একটা লিফট বন্ধ রাখে। এগুলি যে মানে কি অত্যাচার। এবং সবসময় দেখবেন যে রাজুক বা এই ধরনের প্রতিষ্ঠান বলে আমাদের লোকবল নাই, কিন্তু 100টা পার না পারুক, একটা তো পারবে। একটাই দৃষ্টান্তমূলক কোনো ঘটনা আছে কি যে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে যাতে অন্যরা সতর্ক হয়? কোনো শাস্তির ঘটনা তো এখনো পর্যন্ত আসলে খুব সেরকম নজির নাই। না, কিন্তু সেটা তো আসলে আজকে দুদক বলছে যে আমরা দেখব। আমি আসলে আপনারা এটাই দেখবেন, আপনারা একটা পানিশমেন্ট দেন। এটাই প্রশ্ন করতে চাইছিলাম যে এখন রাজুক বলছে, মানে গণপূর্ত মন্ত্রী বলছেন, রাজুক বলছে, এবং আমরা দুদকও বলছে, আমরা দেখছি মালিকের মানে ভবনের জমির মালিক এবং ওই অবৈধ যেই অংশটি, সেই অংশের মালিককে গ্রেপ্তারও করে নিয়ে হচ্ছে। এখনই কি সবার টনক নড়লো এবং এই টনক কি নড়া অবস্থায় থাকবে নাকি আবার আগের অবস্থায় ফিরে যাবে মনে হয়? টন টন চলে যাবে। টনক নড়াটা থাকবে না। আমরা তো এইগুলোই অভিজ্ঞতা, ধরেন আমাদের দুইজনের তো মানে কাছাকাছি এরকম তো অনেক ঘটনা ঘটছে এবং কয়েকদিন থাকে, তারপরে আবার চুপ করে যায়। একটা তদন্ত কমিটি হয়, সুপারিশ হয় এবং সেগুলো বাস্তবায়ন হয়। বুয়েট ধরেন একটা তো বলে যে বুয়েট একটা প্রতিষ্ঠান দাঁড়িয়েছে, কিন্তু যে আচ্ছা যে কোনো অনিয়ম হলে বা ভবন সংক্রান্ত কিছু, নির্মাণ সংক্রান্ত কিছু হলে পরে আচ্ছা বুয়েটের মতামতটা কি। এরকম আমরা 50টা প্রতিষ্ঠান বাংলাদেশে চাই যে যার মতামতটাকে প্রত্যেকে বিশ্বাস করবে আর কি। আমাদের এটা তো মতামত নিলেন, কিন্তু ইমপ্লিমেন্টেশন তো নাই। ওইরকমই অর্গানাইজেশন দরকার বুয়েটের মতো আরো সবার। যেমন এই যে ফায়ার সার্ভিসের অনুমোদন নিতে হবে, না নিলে তো কোনো ব্যবস্থা নেওয়ার নাই, তাহলে কি হবে? মানে সেটা ফায়ার সার্ভিসের লোক বলতেছিল যে আমরা বলছি এটা করতে করে না, কিন্তু আমরা তো কোনো অ্যাকশন নিতে পারি না। অ্যাকশনটা কে নেবে? এইটাই হলো সুশাসন, যেটা আপনি বলছেন, জবাবদিহিতা। এই 2টা জিনিসের এত অভাব এখন দেশে, এইটা সরকারকে বুঝতে হবে, চোখ বন্ধ করে রাখলে চলবে না। এখন যখন আমরা দেখছি আপনি উন্নত, শুনেন, বাংলাদেশ বলছি যে আমরা উন্নত দেশ হতে চাই, আমরা এই $2000 কাছাকাছি মাথাপিছু আয়, এটা এত সন্তুষ্ট না। আমরা 10-15 বছরের মধ্যে আমরা $4000-5000, এইটা একটা দেশ আন্তর্জাতিক সম্প্রদায় ট্রাস্ট করবে। সেটা করতে হলে কিন্তু আপনাকে পূর্ত মন্ত্রণালয় যেটা বলছেন, এরকম সব মন্ত্রণালয় কম বেশি ওই রাজনৈতিক অঙ্গীকারটা থাকতে হবে যে আমাকে অনেক কিছু বদলাইতে হবে। আপনি রাজধানীতে দশকের পর দশক ধরে বলবেন যে যানজট ঠেলে আগানো যায় না, কচুরিপানা ঠেলার মতো অবস্থা, তো সেটা তো আপনাকে একটা পথ বের করতে হবে। দুর্নীতি আপনার ব্যাংকের। আমি একটা বিরতিতে যাব, কিন্তু বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন করে যাই যে এই যে এখন সরব হতে দেখছি এবং এখন ব্যবস্থা নেবার কথা বলা হচ্ছে, আর আমরা ইতিমধ্যে দুজনের বিরুদ্ধে ব্যবস্থা যতটুকু নিতে দেখলাম, জমির মালিক, এফআর টাওয়ারের জমির মালিক এবং ওই বর্ধিত অংশের মালিক, এই দুজনকে কনস্ট্রাকশন ফার্ম গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে 7 দিনের রিমান্ডও নেওয়া হয়েছে। মানে এরকম তাদের যে অপরাধ, এই অপরাধী তো অনেকেই অপরাধী, যেটি বলছিলাম যে বা গণপূর্ত মন্ত্রীর জরিপের যে ফলাফল, তাহলে কি সবাইকে ব্যবস্থা নেওয়া যায়? ফ্ল্যাটে কিন্তু 3-4 ধরনের মালিকানা থাকে, কেউ কিনে নিচ্ছে, কেউ মালিকানা সত্ত্বে পাচ্ছে, কেউ ডেভেলপারের সূত্রে পাচ্ছে, তাই না, শেয়ার পাচ্ছে। তো 3 ধরনের মালিকানা তো একটা ভবনের মধ্যে একটা ভবনে। আমি একটা বিরতিতে যাই, বিরতির পরে এই আলোচনায় ফিরবো যে তাহলে দায় তো সবারই আছে। ডিবি যেমন বলছে, ডিবি পুলিশ বলছে দায় তো সবারই আছে, রাজুক যারা অনুমোদন দিয়েছে, ভবনের সম্পৃক্ত সবাই, তাহলে তো সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার কথা নাকি? একটা বিরতির পরে ফিরছি, দর্শক থাকুন। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। যে প্রশ্নটি করছিলাম বিরতির আগে অজয় দাশগুপ্ত, সেখানে আরেকবার একটু জানতে চাই যে আমরা দেখলাম জমির মালিক, এফআর টাওয়ারের জমির মালিক, তার নাম প্রকৌশলী ফারুক, এবং বর্ধিত অংশ মানে অবৈধ যে অংশটুকু, সেই অংশের মালিক তাজবিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হলো। যেটি আমার প্রশ্ন ছিল যে সেই গণপূর্ত মন্ত্রীর জরিপ অনুযায়ী লাখো ভবন যেহেতু অননুমোদিত, তাহলে তো সবার বিরুদ্ধে এরকমই ব্যবস্থা নেবার কথা নাকি? সবটা তো মানে বাস্তবসম্মত হবে না, কিন্তু আপনি ক্যাটাগরি করেন যে কোনগুলো গ্রস ভায়োলেশন, কিংবা আপনি সময় দেন যে ঠিক আছে ফায়ার ফাইটিংটা করতে হবে, বিকল্প সিঁড়ি রাখতে হবে,
এই যে কতগুলো সামান্য টেকনোলজিতেই একতলায় আগুন লাগলে আর একটা ফ্লোরে ছড়ায় না পড়ে এগুলো করতে হবে, এটা হলো এই দিকটা আর কি। পানির ব্যবস্থা রাখতে হবে, বালু ইত্যাদি, যেগুলো যেন শোপিস না হয়। এই যে দেখা গেছে ফায়ার যে কোডে যা যা আছে, হ্যাঁ সে না, এগুলো যেন শোপিস। আপনি একটা হোস পাইপ রেখে দিলেন, কিন্তু হোস পাইপ চালানোর মতো যে জিনিসটা, সেখানে তো আপনাকে 10 জন 20 জনকে ট্রেনিং দিয়ে রাখতে হবে প্রত্যেকটা ফ্লোরে। কারণ একটা লোক থাকতেও পারে, আর একটা মানে দায়িত্বের সময় ঘটনা ঘটলে সব লোক সময় উপস্থিত থাকবে তা তো না। আপনি বিল্ডিং এর 10টা-20টা লোককে প্রশিক্ষণ দিয়ে রাখবেন এবং এগুলো মহড়া দিতে হবে। এগুলো তো অনেক কাজ আপনার, এগুলো তো করা হয় না আর কি। একটা শুধু ভবনের প্রথম কাজটা তো ভবনকেই করতে হবে, যার বাড়িতে আগুন লাগে তাকেই করতে হবে। ফায়ার সার্ভিস যত দ্রুতই আসুক, মানে বায়ুর বেগে তো আর ধেয়ে আসতে পারবে কালকে না। ফায়ার সার্ভিসের পরিচালক তাই শাকিল না? নেওয়া যে ঠিক এই নিজস্বটাই। বিষয়টি আমাদের অনুষ্ঠানেও বলছিলেন, কিন্তু এটা নিয়ে এখন একটা রাজনীতির ইস্যুও হয়ে দাঁড়িয়েছে। আমরা আজকে রুহুল কবির রিজভী গতকাল তিনি বলেছেন যে এই এফআর টাওয়ারে আগুন লাগার পেছনে মানে এই মানুষ পুড়ে যে মারা গেল এটার দায় শেখ হাসিনা সরকারের। এবং আজকে তিনি বলছেন তাজবিরুল আলম, সম্ভবত ওনার নাম তাজবিরুল ইসলাম, যেটি ওই বর্ধিত অংশের মালিক, তিনি একজন বিএনপি নেতা, জেলার তাকে নেতা। কিন্তু গ্রেফতার আচ্ছা, করা নিয়ে তাইলে কুড়িগ্রাম। যখন বিএনপি ক্ষমতায় ছিল এনটিভি ভবনে আগুন লেগেছে না? হ্যাঁ, না তাকে গ্রেফতার করা নিয়ে উনি যেটি না, আমি বলছেন বলছি যে যে তাইলে কি উদয়পিণ্ডি বুদর দলকে তো দায়ী করার কোনো আমার যুক্তি ধারণা নাই ওই- আর কি। ওই মাইদুল ইসলাম মাইদুল ইসলামের সাহেবের ভাই ছেলে। তো। ভাই না ছেলে? হ্যাঁ ভাই। এখন রিজভী বলছেন উদয়পিণ্ডি কুড়িগ্রামের দুইজন আর কি। বুদর ঘাড়ে চাপানো এবং ওই হচ্ছে। ওই যে ভবনের একটা অংশের মাইদুল সাহেব মালিক, মানে ওই উপরে বর্ধিত কিনছে, অংশের floor ফ্লোর কিনছে। কিনেছে আর কি। এখন এগুলো কোনোভাবেই রাজনীতির এই প্রসঙ্গটি দেখে কি বলবেন? জি, পরিচয় কারো রাজনৈতিক, আমি মনে করি আমাদের ওই ইথিক্সের সাংবাদিকতায় আসা উচিত যে এই ধরনের ঘটনায় কারো কোনো যদি রাজনৈতিক পরিচয়, আমাদের দেশের রাজনৈতিক পরিচয়টা খুব সেন্সিটিভ হয়ে যায়, এটা দিয়ে দায় এড়ানোর বা কেউ বলে যে ভিকটিম, দুইটাই হতে পারে। কাজে এই রাজনৈতিক এটা দিয়ে ব্লেম গেমের মধ্যে blame game মানে এর চলে মধ্যে গেল, চলে যায় আসল আর কি। ইস্যু চাপা পড়ে গেল। এবং এটা দেখা গেল যে এটা নিয়ে আর আলোচনা তিনি বলছেন যে উদয়পিণ্ডি বুদর ঘাড়ে মূল যেখানে জমির বিষয়টা- মালিকের যে এখন মালিকানা করা হচ্ছে না, কিন্তু আসলে তো হয়েছে। একটা মানে বিএনপির নেতা পাওয়া গেছে মানে এই পেয়ে গেছে। আর মানে- বিএনপি এটার দায়ী তো এরকম হতে পারে না চকবাজারের আর কি। ঘটনাটাও নিশ্চয়ই মনে আছে। আগুনের না? ঘটনার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন গণতন্ত্রহীনতার কারণেই এই আগুনের ঘটনা। তার প্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেছেন তাইলে লন্ডনে হয় কেন? গণতন্ত্রহীনতার জন্য পেট্রোল বোমার ঘটনা আছে, এতে এর পেছনে বিএনপির হাত আছে তাই কিনা না? খতিয়ে দেখতে হবে। না, তাইলে উন্নত দেশগুলোতে আগুনেই হয়। রানা প্লাজায় মহিউদ্দিন খান আলমগীর সাহেব আলমগীর বলছিলেন তাই যে না, ধাক্কা বিএনপি দিয়ে ধাক্কা দিয়ে হরতাল বিল্ডিং দুর্বল ফালায় করে দিয়েছে। দিয়েছে আর কি। এইগুলি এই যে মানে কথাবার্তার কতগুলি দেখেন, মানুষ তো ইমোশনালি গাইডেড হয়। তারা এরকম একটা ঘটনার পরে ট্রমার মধ্যে থাকে, তারা চায় যে একটা মানে কংক্রিট কিছু হোক। একটা মানে মানুষ কি দেখেন, নগর জীবনে অনেক বিপদ আপদ থাকবে, কিন্তু বিপদ থেকে বাঁচার উপায়ও বের করে মানুষ। আপনি দেখেন আমাদের গার্মেন্টে যে পরিমাণ আগুন লাগতো কিন্তু অনেক কমে গেছে, এবং এটা বাইরের চাপে, আমরা নিজেরা বাইরের যত চাপে, না- কিন্তু আমাদের জন্য হয় নাই। ওরা বলছে যে কিনবো ক্রেতা না। সংস্থাগুলো তারা তাদের হ্যাঁ, আর যে আমরা কিনবো না, শ্রমিকের রক্তের বিনিময়ে আমরা মানে কাপড় নেব না, তখন আপনি মানে কানে পানি গেছে। এই যে তাজরিন গার্মেন্ট, আমরা কত প্রায় 70-80 উপর লোক মারা গেছে। তারপরে রানা প্লাজা তো আছে। এখন খবরও নেই। এখন দেখেন গত কয়েক বছর কিন্তু খুব একটা আগুনের মানে ইয়ে শুনি না। পোশাক কারখানায় দুর্ঘটনা খুব বেশি। কমে তাইলে আসছে ওইটা কিন্তু। যদি করতে পারেন তো আপনি এই বনানী গুলশানের এইসব বাড়ি ঠিক করতে পারবেন না কেন? মানে চাপের মুখেই আইন মানাতে হবে। আইন মানানোর জন্য আসলে আইনটা যারা মানাবে তারাই তো আইন মানে না। রাজনীতির আপনি ক্ষেত্রে প্রত্যেক পদে পদে আইন ভঙ্গ একটা করছেন। জায়গায় ঠিক করলেও হবে না আর কি। আপনি এই যে তারপরে হচ্ছে আপনার অবকাঠামো বা অন্যান্য, সর্বাঙ্গে ব্যথা ওষুধ না দিয়ে আপনার অবকাঠামো, ধরেন যে ফায়ার সার্ভিস, এটা বাংলাদেশে ঢাকা শহরে তো এখন ফায়ার সার্ভিসের যে 2 কোটি লোক হয়ে গেছে, ওদের লোক বল হচ্ছে 500-600 এরকম। আপনার আধুনিক মেশিনারি যন্ত্র কিন্তু হয়েছে। আর ফেসবুক টুক হওয়ায় অনেক ইমোশনাল কথা হয়তো বলে যে 20 তলা ওঠার ল্যাডার, ক্রেন ল্যাডার নাই কেন, এটা থাকে না। আপনার আপনার ল্যাডার 20 তলা ওঠা মানে কি, আপনার 300 ফিট 400 ফুট উঁচু পর্যন্ত একটা ল্যাডার রাস্তা দিয়ে চলতে পারবে। রাস্তায় আপনি তখনই ওই ফুট ওভার ব্রিজে আটকাবেন, এখানে ওটা তো ইচ্ছা করলে আপনি বড় করতে পারবেন না। মূলটা হচ্ছে ওই ভবনের ইনবিল্ট সিস্টেম থাকতে হবে। লন্ডনে তো 2 দিন আগুন জ্বলছে,
আর সবচেয়ে বড় হলো যে বহু লোককে এটার দায়িত্ব নিতে হবে। এবং আমার নিজের একটা প্রস্তাব এখানে এই সুযোগে, যে এই ধরনের দুর্ঘটনা ঘটলে সেটা তাৎক্ষণিক মোকাবেলা অটো যেন একটা বডি অ্যাক্টিভ হয়ে যায়, যে এই ফায়ার সার্ভিস, আইন শৃঙ্খলা বাহিনী, আর্মি নামাতে হবে কিনা, সবাইকে কোঅর্ডিনেট করবে আর কি। একটা দেখেন এখানে তো খুব মানে অভিযোগ নেই ফায়ার সার্ভিসের কাজ নিয়ে, মানে তাদের না তৎপরতা না নিয়ে বা আপনার- আর্মি না না, সবাই। এরকম তো আরো 5টা ঘটনা ঘটতে পারে বাংলাদেশ তো। আজকে বিডিআর কিন্তু- একটা ঘটে আজকে গিয়েছিল। কিন্তু ফায়ার সার্ভিস বলছে তারা অনেক ভুল তথ্যও পাচ্ছে যে তাই না? হ্যাঁ। আগুন লেগেছে কিন্তু আসলে লাগেনি, মানে মিথ্যা হ্যাঁ, তথ্য। সেটাও বিভ্রান্তিকর। অনেকের সেটা হয়। এই আবার কারণে অথবা তাদের কাজে অসুবিধা আগুন হচ্ছে। লাগছে, একটা খবর বিরতিতে দিছে, যাবো। এর মধ্যে যাইতে যাইতে নিভে ফেলছে। হ্যাঁ, একটা- এখন যেটা করতে হবে দেখেন, এই বনানীতে এই লোকগুলি মানে ক্যাজুয়ালিটি আরো কম হতো যদি জাস্ট স্মোক ডিটেক্টরের একটা ইয়ে থাকতো, ওয়ার্নিং থাকতো, ওয়ার্নিং থাকতো, তাহলে তোরা নেমে যেতে পারত। আর নেমে যেত তখন, মানে আগুনটা ছড়ানোর আগেই কিছুই তারা ছিল না, বাংলাদেশ কোনো ব্যাংকের রকম বাংলাদেশ ব্যবস্থা ব্যাংকের ছিল না। হেড অফিসে কিন্তু এরকম খবর একটা দিলেন। ঘটনা ঘটেছিল যে সকালে অফিসের স্টাফরা গিয়ে দেখে যে সব পানি, কি ব্যাপার, একটু ধোঁয়া দেখা গেছিল, অটো সিগন্যাল হয়ে Auto গেছে, signal, হ্যাঁ। তখন কিন্তু Sprinkler তাই থাকে না? আর কি। এই ধরনের পানি বেরোতে থাকবে। নিশ্চয়ই তেমনটি 10-20 হবে। তলা, 50 তলা, কর্মস্থল, বসবাসের তাই জায়গায় না? সব জায়গায় এবং নিরাপদ আমাদের হবে, যেহেতু তেমনটি জায়গা আসে। কম, একটা বহুতল বিরতি নিই। ভবন কিন্তু হবেই। একটা বিরতি নিতে হবে, বিরতির পরে দর্শক অনলাইনের খবরে থাকবো। ফিরলাম সংবাদ সম্প্রসারণে, অনলাইনের খবরে যাই। যুগান্তরের প্রথম খবরটি, সুলতান মনসুরের পরে এবার ধানের শীষ নিয়ে জয়ী মোকাব্বিরও শপথ নিচ্ছেন। যদিও মোকাব্বির আসলে ধানের শীষ নিয়ে না, তিনি গণফোরামের প্রতীক উদীয়মান সূর্য নিয়ে, কিন্তু তিনিও শপথ নিচ্ছেন, এটি হচ্ছে খবর। এটি নিয়ে মন্তব্য জানতে চাই। তিনি তো আগেও শপথ নেবেন বলে বলছিলেন, তারপরে তাদের নিজেদের মধ্যে আবার কথা হয়ে সিদ্ধান্ত পরিবর্তন, আবার এখন শপথ নিচ্ছেনি শেষ পর্যন্ত। জনাব রিয়াজউদ্দিন আহমেদ। যদি আইনি বাধায় যদি টিকে যায় আইনি ইয়েতে, তাহলে অনেকেই হয়তো শপথ নেবে। আজকে অনেক আমি মানে তো দেখলাম 8 জন। না, আজকে দেখলাম বিএনপিরও কারা কারা উত্তরবঙ্গে বলছে এই যে যে ঠাকুরগাঁয়ের একজন, ঠাকুরগাঁয়ের একজন বলছে ঠাকুরগাঁ যে 3 আসনে, যেখানে প্রথম আমরা BNP শপথ জয়ী না হয়েছে। নিলে এই সিটগুলি বিএনপির হাত থেকে চলে যাবে। তো এইগুলি নিয়ে কথা হচ্ছে এবং সময় আছে কিন্তু 30শে এপ্রিল পর্যন্ত, ঠিক এখনো 1 মাস সময় আছে। কাজেই বলা যায় না কি, মানে পলিটিক্সে ওই যে there is no last word in শেষ বলে কোনো politics, এটাই বলতে হয়। অজয় দাশগুপ্ত, না এটা তো ধরেন বিএনপি এখন যদি সিদ্ধান্ত নেয়, এটা তো বিএনপিকে একটা মৌলিক সিদ্ধান্তে আসতে হবে যে 6-7 জন সদস্য নিয়ে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে সংসদে তারা একটা ভয়েস রেজ করবে কিনা। এইটা তো পলিটিক্যালি বিএনপির হাইকমান্ড খালেদা জিয়া, তারেক রহমান, তাদের সিদ্ধান্তের ব্যাপার। এই 8 জন বসে তো কোনো সিদ্ধান্ত নিতে পারবে না আসলে বিএনপির যারা, মানে মির্জা ফখরুল গেলে কিন্তু পার্লামেন্টে। তাদের সিদ্ধান্ত না মেনে কেউ সংসদে যাবে, এরকম তো হতে পারে। এইটা আমাদের দেশের নির্বাচনী আইন যেটা এবং আদালতের প্রক্রিয়া যেটা এই পর্যন্ত মানে এরকম তো আদালত হয়েছে খারিজ যে- করে দিয়েছে, সেটার ঘটনা তো খুব কম। দেখা যায় যে 4-5 বছর। এরকম দুটো চলে ঘটনা গেছে। অন্তত আছে যে হ্যাঁ? বহিষ্কার করার 5 পরেও বছর। আসলে তারা ওই সংসদ সদস্য থেকেছেন, মানে দল বহিষ্কার করার পরেও কাজে সংসদ এগুলো তো সদস্য একটা থেকেছেন। না, জটিল সেটা আইনি আইনি প্রক্রিয়া প্রক্রিয়ার আছে। মধ্যে যে যখন ওনার মেম্বারশিপ গেল বা থাকলো, এটা হলো তখন পার্লামেন্ট শেষ, 5 বছর লেগে যায়। সঞ্জিত সেনগুপ্তর সময় ওই 79-তে উনি জয়ী হয়েছিলেন, পরে একজনে মামলা করলো, মামলায় উনি জয়ী হয়েছিলেন, রায়টা হলো বিকেল 5টায়, পরের দিন সকাল 8টায়, মানে উনি কোর্টে, সঞ্জিতের সুযোগ ছিল সঞ্জিত দেয়ার যে আপনার আপিল করার, কিন্তু আপিল করার আগেই সকাল 8টার মধ্যে স্পিকার ছিলেন মির্জা হাফিজ, পরের শপথ খবরটা নেওয়া একটু দেখে নিই। আর একটা খবর একটু জানিয়ে দিয়ে শেষ করতে চাই। ঢাকায় ঝড়ে ইট ও গাছ পড়ে 2 জন নিহত। হঠাৎ ঝড় এবং প্রচন্ড ঝড়ে 2 জন নিহত হয়েছে অনেক জায়গায় ঢাকায়। যোগাযোগ কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক জায়গায়, একদমই তাই। ধন্যবাদ, আজকের মতো শেষ করতে হচ্ছে। এবং এটা যেন কেউ রাজনীতি না করে। না, এখানে কোনো পক্ষে নিশ্চয়ই দায় নেই। ধন্যবাদ আপনাদের দুজনকেই। শেষ করছি সংবাদ সম্প্রসারণ। ভালো থাকুন দর্শক।